আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। আর আমরা জানি যে এইচএসসি এবং এসএসসি এই পাবলিক দু পরীক্ষার মধ্যে কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স চলে আসে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ আর বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসে। তার মানে এখন কন্ডিশনাল সেন্টেন্স আসলে কাদেরকে বলা হয়? মূলত একটা সেন্টেন্সের একটা ক্লজ দেওয়া থাকে অথবা একটা পার্ট দেওয়া থাকবে এবং আরেকটা পার্ট কোনটা সঠিক সেটা লিখতে হয়, অথবা এই জায়গায় বলে দেওয়া থাকে যে কোনটা সঠিক হবে। চাকরির পরীক্ষায় এরকম আসে। তার মানে আমরা যদি এই ভিডিওটা দেখি তাহলে কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যত ভুল ভ্রান্তি হয়েছে এগুলা কিন্তু আর হবে না। এখন আমরা দেখবো যে কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের, অর্থাৎ কন্ডিশনালটা কয় ধরনের হয়। কন্ডিশনাল মূলত চার ধরনের মধ্যে একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং সর্বশেষ হচ্ছে থার্ড কন্ডিশনাল। তার মানে টোটাল হচ্ছে 4 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে জিরো, তারপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এখন জিরো কন্ডিশনাল কোনগুলোকে বলা হয়? জিরো বলা হয় যে এমন কন্ডিশন যেটার দুপাশে, অর্থাৎ দুপাশে কি ইফযুক্ত ক্লজ এবং ইফযুক্ত ছাড়া যেটা রয়েছে দুটি ক্লজই সাধারণত একই টেন্সে হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এই জায়গায় বলা রয়েছে জিরো কন্ডিশনাল, আর এটার স্ট্রাকচারটা কি আরেকটা বিষয় মনে রাখতে হবে। এই কন্ডিশনাল সেন্টেন্সের এই যুক্ত থাকে, এই ক্লজগুলো যুক্ত থাকে মূলত ইফ দ্বারা, সাধারণত ইফ এবং আনলেস দ্বারা যুক্ত থাকতে পারে। তার মানে বেশিরভাগই ইফ দ্বারা যুক্ত থাকে। ইফ যুক্ত প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্সটা অর্থাৎ ক্লজটা এরকম হইতে পারে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এরপরে একটা কমা থাকে, তারপরে থাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে দুটোই যেহেতু সমান সেই কারণে কিন্তু জিরো বলা হয়েছে, তার মানে জিরো কন্ডিশনাল। আরেকটা বিষয় বুঝতে হবে যে জিরো কন্ডিশনালটা কোন ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়। জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয় সায়েন্টিফিক সত্য যেটা ট্রুথ রয়েছে, তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট রয়েছে, চিরন্তন সত্য রয়েছে, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা এই যে জিরো কন্ডিশনাল ব্যবহার করি। এই জায়গায় আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন ইফ ইউ হিট ওয়াটার টু 100 অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। এখন দেখো যারা শিক্ষার্থী রয়েছে বলা হচ্ছে যদি তুমি পানি গরম করো কত ডিগ্রি পর্যন্ত? 100 ডিগ্রি পর্যন্ত, তাহলে কি হবে? এটা ফুটবে। তার মানে কি 100 ডিগ্রি সেলসিয়াসে যে ফোটে এটা কিন্তু চিরন্তন সত্য এবং সায়েন্টিফিক সত্য। আর এই কারণে এটা কি করা হয়েছে, এটা জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা শিখলাম ইফ যুক্ত মানে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে ইফ ক্লজটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের যে ক্লজটা হবে সেটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আসতেছে ফার্স্ট কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা হয় যেটা আর কি পসিবল, অর্থাৎ ভবিষ্যতে যেটা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। যেমন আমরা বিভিন্ন শর্ত দিই যে যদি তুমি আসো তাহলে আমি যাব, তুমি যদি এই কাজটা করো তাহলে আমি এইটা উপহার দেব। এই ক্ষেত্রে আমরা যে কন্ডিশনাল ব্যবহার করি, অর্থাৎ এই জায়গায় ফার্স্ট কন্ডিশনালের এইটা হচ্ছে কি স্ট্রাকচারটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে কমা থাকবে এবং তারপরে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, মে, ক্যান, V1 প্লাস এক্সটেনশন। অথবা যারা শিক্ষার্থী রয়েছে এটা মনে রাখতে পারো যে এই পাশে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তবে এই ক্ষেত্রে যে শুধু যে শ্যাল উইল বসবে এমন না, মেও হইতে পারে, ক্যান হইতে পারে, এরকম কিন্তু বসতে পারে। তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো, আই উইল গো দেয়ার, মানে এটা ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে যে তুমি একটা জায়গায় যেতে যাচ্ছ কারোর সাথে, তাহলে বলতেছো যে তুই যদি আমাকে ডাকিস তাহলে আমি যাব। এই ক্ষেত্রে কিন্তু শর্ত জুড়ে দেওয়া রয়েছে, তার মানে সে যদি ডাকে তাহলে তুমি যাবে, এটাই বলা হয়েছে ইফ ইউ কল মি আই উইল গো। আর একটা বিষয় এই ক্ষেত্রে কিন্তু হইতে পারে আই শ্যাল গো, আবার হইতে পারে আই মে গো, এটা কিন্তু একটা সম্ভাবনা বোঝাবে। হ্যাঁ, তুমি যদি ডাকো আই মে গো মানে আমি যেতে পারি, আবার আই ক্যান গো আমি যেতে পারি মানে যাওয়ার সম্ভাবনা বোঝাচ্ছে। তার মানে এটা ভবিষ্যতে কি মানে সম্ভাবনা রয়েছে কাজ করার। এর পরেরটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন সেকেন্ড কন্ডিশনালের আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এই জায়গায় ইফ প্লাস
ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট বসবে এবং এরপর কমা বসার পর সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস V1 বলতে এটা বুঝিয়েছি যে ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেইটা V1 প্লাস এক্সটেনশন অর্থাৎ এরপরে যা থাকবে তাই। তাহলে এই জায়গায় একটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ কল টু মি, এই জায়গায় যেহেতু আমি লিখেছি কি কল মানে এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ কল টু মি আই উড, এই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে এই যে এর মধ্যে যে কোনো আই উড, আই কুড, আই মাইট গো দেয়ার, তার মানে বলা হচ্ছে এটা কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, তার মানে এইটা মানে সম্ভব নয়, কাজটা শেষ হয়ে। এখন যেমন একদিন এক জায়গায় একজন গিয়েছিলে, শর্ত ছিল যে তুমি ডাকলে আমি যাব, কিন্তু সে বলতেছে, আরেকদিন বলতেছে তুই তো গেলি না, এখন আরেকজন বলতেছে ইফ ইউ কল টু মি, যদি তুমি ডাকতে তাহলে আমি যাইতাম, অথবা যদি তুই ডাকতি তাহলে আমি যাইতাম, তার মানে কি তুই ডাকো নাই আমি যাইও নাই, এই ক্ষেত্রে এরকম ব্যবহার করা হতে পারে। তার মানে কি কাজটা যেহেতু সম্পন্ন হয়ে গেছে মানে একজন কাজ করে ফেলছে, এটা কিন্তু আর কি মানে করার সম্ভাবনা নেই, তার মানে এটা হচ্ছে ইমপ্রবাবল, যেটা সম্ভাবনা নাই। আরেকটা হচ্ছে মানে এটা পূরণ করা সম্ভব নয় কারণ এই কাজটা ঘটে গেছে। এরপরে সর্বশেষ যেটা হয়েছে থার্ড কন্ডিশন। এখন থার্ড কন্ডিশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? থার্ড কন্ডিশন ব্যবহার করা হয় ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা থাকবে কি পাস্ট পারফেক্ট টেন্সে, এর পরের যে ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস এরপরে হ্যাভ বসবে প্লাস V3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা বলতে পারি ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তারপরের ক্লজে সাবজেক্ট বসবে এবং তারপরে উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন, এইরকম ভাবে আমরা বসাবো। আমরা জানি যে উড কুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উড হ্যাভ মাইট হ্যাভ এগুলোর পরে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তার মানে এখন এই জায়গায় একটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ হ্যাড কলড মি মানে যদি তুমি আমাকে ডাকিয়ে থাকতে, মানে ডাকে নাই আর কি, আই উড হ্যাভ গন দেয়ার আমি তোমার সাথে অথবা আমি সেখানে গিয়ে থাকতাম, মানে তুমি ডাকো নাই আমি যাইও নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এই রকম স্ট্রাকচার কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা বিভিন্ন জায়গায় চাকরি বাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যদি ধারণা না থাকে অনেক ক্ষেত্রেই তোমরা সঠিকভাবে লিখতে পারবে না এবং পূর্ণাঙ্গ মার্কস পাবে না। আর এখন আমার মনে হয় তোমরা যারা শিক্ষার্থী রয়েছো এই ভিডিও দেখার পর অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা পেয়েছে যে কিভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব। আর যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর কোনো বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো এখানে শেষ করতেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি শেয়ার করার অনুরোধ করছি। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।